ধান গাছের একদম গলায় গলায় থোর। আর এই সময়তেই কিন্তু ধান গাছে বিশেষ করে এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু খাদ্যর কিন্তু প্রয়োজন পড়ে। কারণ পরবর্তীতে যেন কোনো প্রকারের সমস্যা বা ধানের শীষ যখন বেরিয়ে এলো, একটু হাওয়া বাতাস এলো, ঝড় হলো, তখন পড়ে যাওয়া, এই সমস্যা যেন না আসে গাছগুলোতে। আর তার সঙ্গে সঙ্গে গাছে বিভিন্ন প্রকার যে ছত্রাক আক্রমণ করে, সেই ছত্রাক যেন আক্রমণ করতে না পারে, তার জন্য আমাদের ছত্রাকনাশক ব্যবহার করা প্রয়োজন এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কীটনাশকও ব্যবহার করা প্রয়োজন। তো আমি আপনাদেরকে এর আগে একটি ধানের ভিডিও দিয়েছিলাম, সেটাই জানিয়েছিলাম যে আমরা এই যে ঝড় বৃষ্টির পরে ধান গাছে কোন ঔষধ ব্যবহার করব, ধানের পাতা ছিঁড়ে যাওয়া থেকে শুরু করে ধানের পাতা হলুদ, এই যে এই সমস্যাগুলোর জন্য একদমই গাছগুলোকে আক্রমণ করতে না পারে। তো আজকের এই বিষয়ে আপনাদেরকে এক এক করে তুলে ধরবো যে আমরা এই মুহূর্তে ধান গাছের এই যে গলায় গলায় থোর, আর কিছুদিন পরেই কিন্তু শীষগুলো সব বেরিয়ে আসবে। তো আমরা এই সময়তে কী খাদ্য উপাদান দেবো, ছত্রাকনাশক হিসাবে কী দেবো এবং কীটনাশক হিসাবে কী ব্যবহার করব, সেই সমস্ত বিষয়ে এক এক করে তুলে ধরবো আজকের ভিডিওয়ে। আমি অমৃত, আমার ইউটিউব চ্যানেল কৃষি সামগ্রী আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে ধান গাছগুলো একবার লক্ষ্য করুন। দেখুন ধান গাছের এই যে শীষগুলো কিন্তু এর পরেই কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসবে। দেখুন এই যে ধানের থোর দেখতে পাচ্ছেন, এই যে গলায় গলায় কিন্তু থোর। তো এই যে এই পরিস্থিতিতে কিন্তু আমাদের এখন কিছু খাদ্য উপাদান কিন্তু দেওয়া প্রয়োজন। বিশেষ করে মাটিতে আমরা সার ব্যবহার করব কিছু, আর তার সঙ্গে যে ওষুধগুলোর কথা বললাম সেগুলো এক এক করে আপনাদের তুলে ধরবো। দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ধান গাছের যখন গলায় গলায় একদম থোর, এই সময়তে শুধুমাত্র একটা সার মাটিতে ব্যবহার করব, অর্থাৎ আমরা ছিটিয়ে দেবো এই সময়। কারণ এই সময়তে যদি আমরা এই যে সারের কথা বলছি ব্যবহার করি, সেটা কিন্তু খুবই কার্যকারী হিসাবে কাজ করবে। তো সেই সারটা আমরা দেব পটাশ সার। দেখুন এই সময়তে আমরা এমওপি যে সার রয়েছে পটাশ, সেই পটাশ আমরা প্রতি 1 বিঘাতে 4 কেজি করে ব্যবহার করব। কারণ আমরা যদি এই সময় পটাশ সার ব্যবহার করতে পারি, গাছ শিকড়ের মধ্য দিয়ে একদম জাইলেম ফ্লোয়েমের যে মাধ্যম রয়েছে সেই মাধ্যমে পাতায় কিন্তু পৌঁছে দেবে, যার ফলে গাছের কোনো প্রকারের যে রোগ বালাই তার থেকে কিন্তু গাছগুলোকে বাঁচাবে। এর পাশাপাশি শক্তিশালী গাছগুলোকে করে তুলবে। কারণ এর পরবর্তীতে দেখা যায় যে এখন কিন্তু দেখুন দিন গেলেই কিন্তু মেঘলা মেঘলা আকাশ, এই মনে হয় বৃষ্টি এলো, এই মনে হয় ঝড় হলো। তো আমাদের ধান যখন উঠবে তখন তো এক প্রকার কালবৈশাখীর যে প্রভাব থাকে, সেই প্রভাবের মধ্যেই কিন্তু আমাদের ধানগুলো উঠবে। তো এই জন্য যেন ধান কোনো প্রকারের হাওয়াতে না পড়ে যায়, তার জন্য কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে পটাশ সার ব্যবহার করব। তো পটাশ সার আমরা এই জন্যই ব্যবহার করব যেন পরবর্তীতে দাঁড়িয়ে কোনো প্রকারের ধান গাছের সমস্যা না আসে। এছাড়াও ধানের যে দানাগুলো হবে বা ধানের যে শীষ, সেই শীষের দানার সংখ্যা যেমন বৃদ্ধি পাবে, তার সঙ্গে দানাগুলো একদম পুষ্ট হবে। একদমই কোনো প্রকারের যে চিটা, সেই চিটা কিন্তু দেখা যাবে না। চিটা মুক্ত কিন্তু ধান আমরা এই সময়তে তুলতে পারবো যদি আমরা পটাশ সার এই যে থোড়ের মুখে যদি আমরা ব্যবহার করতে পারি। তাই এই সময়তে দাঁড়িয়ে আমরা যারা ধান চাষি আছি, আমরা কিন্তু একদমই অবহেলা করব না। আমরা ধানের গাছে এই মুহূর্তে দাঁড়িয়ে শক্তিশালী করতে গেলে আমাদের পটাশ সার ব্যবহার করতে হবে এবং দানাগুলোকে সুস্থ সবল এবং পুষ্ট দানা পেতে গেলে কিন্তু আমরা পটাশ সার ব্যবহার করব। যদি আপনি মনে করেন যে 20% লাভ করবেন, অর্থাৎ 20% ফলনটাকে বেশি আপনি ফলাবেন বা বৃদ্ধি করবেন, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে একদমই কার্পণ্য করবেন না, পটাশ সার ব্যবহার করবেন। এইবার পটাশ সার আমরা মাটিতে ব্যবহার করলাম, এর সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা যে সার স্প্রে করতে হবে সেটা হচ্ছে 0-52-34। এই জায়গা দেখুন আমরা এই 0-52-34-এর মধ্যেও কিন্তু 52% পাচ্ছি ফসফরাস, আর তার সঙ্গে পাচ্ছি 34% পাচ্ছি পটাশ। তাহলে 0-52-34 এই যে সারের যে অনুপাতটি রয়েছে, এখানে কিন্তু নাইট্রোজেনের কোনো দেখা নেই, অর্থাৎ এই জায়গায় কিন্তু নাইট্রোজেন এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যবহার করা চলবে না। তো আমরা এই যে ফসফরাস যদি ব্যবহার করি, তাহলে কী হবে, গাছের শিকড়ের যে বৃদ্ধি, সেই বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা যে পটাশ সার ব্যবহার করলাম এবং মাটিতে যে খাবারগুলো দেওয়া রয়েছে সেগুলো এই গর্ভ অবস্থায়, মানে গাছের যেটা শক্তির প্রয়োজন বা যে খাদ্য গ্রহণের প্রয়োজন ওই গর্ভাশয় অবস্থায়, সেই খাবারের যে
গ্রহণযোগ্যতা সেটা কিন্তু বাড়িয়ে তুলবে। খুব সহজেই মাটি থেকে কিন্তু খাবার গ্রহণ করতে পারবে। এছাড়াও আমাদের ধান গাছে এই যে পতাকা যে পাতা রয়েছে, এই পতাকা পাতাই কিন্তু মেন। এই পতাকা পাতা যত সবুজ থাকবে, সূর্যের আলোতে ক্লোরোফিলের সাহায্যে খাবার তৈরি করে তারপরে এই যে ধানের যে শীষটি রয়েছে, এই যে গর্ভাশয় অবস্থায় রয়েছে, এই পরবর্তীতে ধানের খাদ্য হিসাবে মানে ধানের পরিপক্কতা আনতে কিন্তু এই যে পতাকা পাতাই কিন্তু কাজ করবে। পতাকা পাতাকে সুরক্ষা প্রদান করে ফসফরাস। তো এই জন্য আমরা এই সময়তে 05234 ব্যবহার করছি। এবার এই 34% পটাশ রয়েছে, আমরা একদিকে যেমন মাটিতে পটাশ দিলাম 4 কেজি করে প্রতি বিঘাতে, তার সঙ্গে আমরা স্প্রে হিসাবেও কিন্তু পটাশ সার ব্যবহার করছি। কোথায়? এই যে 05234 স্প্রে হিসাবে। তাহলে এই পটাশ সার যখন আমরা পাতায় ব্যবহার করব, পাতাতে বিভিন্ন প্রকারের যে সমস্যা, সেই সমস্যাগুলো আসবে না, সঙ্গে গাছ খুব সহজেই কিন্তু খাবারগুলো গ্রহণ করতে পারবে, পাতাকে সবুজ রাখবে, সূর্যালোকের উপস্থিতিতে খুব সহজেই গাছ কিন্তু খাদ্য তৈরি করে নিতে পারবে। এই জন্য আমরা 05234 এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতি 15 লিটার জলে 20 থেকে 25 গ্রাম ধানের জমিতে আমরা স্প্রে করে দেব। তাহলে আমরা একদিকে পটাশ দিলাম, র পটাশ MOP, তার সঙ্গে আমরা আলাদাভাবে স্প্রে করলাম 05234। এবার এই 05234-এর সঙ্গে কিন্তু আমাদের বোরন ব্যবহার করতে হবে। বোরন এই মুহূর্তে ব্যবহার করা এই জন্যই জরুরি বা প্রয়োজন, কারণ আপনি যদি মনে করেন যে সুন্দর ধান, চকচকে ধান এবং পরিপক্ক ধান ঘরে তুলব, তাহলে কিন্তু বোরন ছাড়া যাবে না। কারণ এই 05234-এর সঙ্গে বোরন যদি আপনি ধানের জমিতে স্প্রে করেন, তাহলে যেমন ধানের পুষ্টতা আপনি পাবেন, ধান যেমন চকচকে হবে, ধানগুলো যেমন লম্বা হবে, তেমনি কিন্তু বাজারে তার চাহিদাও কিন্তু অন্যান্য ধানের থেকেও আলাদা হবে। তো এই জন্য আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বোরন ব্যবহার করব। তো বোরন হিসাবে আমরা 20% যে বোরন রয়েছে, সেই বোরনটি আমরা নিতে পারি। ইফকো কোম্পানির আছে বা অন্যান্য সলু বোরন রয়েছে বাংলাদেশে। আমরা এই বোরন 15 গ্রাম করে আমরা এই 05234-এর সঙ্গে একসঙ্গে গুলিয়ে তারপরে স্প্রে করে দেব। ধান গাছে আমরা 05234 এবং তার সঙ্গে বোরন এই দুটো স্প্রে করলাম। এই দুটো স্প্রে করার পর আমাদের কিন্তু ধান গাছগুলোকে সুরক্ষিত রাখতে হবে, সুরক্ষা প্রদান করতে হবে। কারণ ধানের যে পতাকা পাতা রয়েছে, যে পতাকা পাতাটি পরবর্তীতে আমাদের যে ধান আসবে বা ধান দেবে, সেই ধানগুলোকে সুন্দর পরিপক্ক করতে এবং পুরো ধানের খাদ্য হিসাবে কিন্তু এই পতাকা পাতাই কিন্তু কাজ করবে। তাই সেই জন্য কোনো প্রকারের যেন ছত্রাক আক্রমণ করতে না পারে, তার জন্য এই সময়তে আমাদের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। তো এই সময়তে ছত্রাকনাশক হিসাবে আমরা অ্যামিস্টার টপ রয়েছে, সেই অ্যামিস্টার টপ আমরা ব্যবহার করতে পারি, যার মধ্যে অ্যাজোক্সিস্ট্রোবিন রয়েছে এবং ডাইফেনোকোনাজল রয়েছে। এবার এইটা যখন আমরা ব্যবহার করব, এই ধান গাছের পাতা যেমন হলুদ হয়ে যাওয়া, মরিচা ধরনের দেখতে পাওয়া, এই যে সমস্যাগুলো, ঝলসে যাওয়া যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কিন্তু একদমই আসবে না। তাই আমরা অ্যামিস্টার টপ এই সময়তে ব্যবহার করব। তো অ্যামিস্টার টপ আমরা প্রতি 15 লিটার জলে এই মুহূর্তে দাঁড়িয়ে 15 ml করে তারপরে আমরা ব্যবহার করব। তো আমাদের অ্যামিস্টার টপ ছত্রাকনাশক হিসাবে যেমন ব্যবহার করব, তার পাশাপাশি যেন পোকাগুলো যেন ধান গাছগুলোকে এক প্রকার নষ্ট করে না দিতে পারে, এই পতাকা পাতা যেন সুরক্ষিত থাকে, তার জন্য এই ছত্রাকনাশকের পাশাপাশি আমাদের কীটনাশকও ব্যবহার করতে হবে। তো কীটনাশক হিসাবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে যেটা ভালো হবে, এই যে যখন গর্ভাশয় অবস্থায় ধান রয়েছে, থোর অবস্থায়, সেই সময়তে অ্যাসাটাপ আমাদের কিন্তু ব্যবহার করতে হবে। এই যে 75% রয়েছে অ্যাসিফেটের মধ্যে অ্যাসাটাপ টাটা কোম্পানির, এইটা আমরা ব্যবহার করতে পারি। এর সঙ্গে আমরা প্রোপেক্স সুপারও ব্যবহার করতে পারি। তো এই দুটো, এই অ্যাসাটাপ এবং প্রোপেক্স সুপার, এই দুটো একসঙ্গে গুলিয়েও যদি আমরা স্প্রে করি, তাহলে কোনো প্রকারের পোকা আপনার ধানের জমিতে আক্রমণ করতে পারবে না। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে সার, স্প্রে, কীটনাশক, ছত্রাকনাশক হিসাবে আমরা এগুলো ব্যবহার করব। আপনি যদি ধানের 20% যদি ফলন বৃদ্ধি করতে চান, তাহলে এই মুহূর্তে থোর অবস্থাতে আপনাদেরকে এই স্প্রেগুলো বা এই কাজটুকু আপনাদের করতে হবে। তো আমার এই জমিতেও সেই একইভাবে আগামীকাল স্প্রে করব। তো আপনারা ব্যবহার করুন, দেখবেন নিশ্চিত আপনার
পাশের জমি যদি ব্যবহার না করে এই সারগুলো বা ওষুধগুলো, দেখবেন আপনি ব্যবহার করে দেখুন 100% তার যে ফলন হবে তার থেকে আপনার 20% কিন্তু ফলন বেশি হবে। তো এটাই ছিল আপনাদের মাঝে তুলে ধরা যে আমরা এই অবস্থায় ধানের জমিতে কোন পরিচর্যা করব। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন। পরবর্তীতে আরও কোন পরিচর্যা আমরা করছি, অন্যান্য ফসলের কি পরিচর্যা করব সেগুলো তুলে ধরবো। আজকের পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই।